বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা। আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি, উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে, তার পরিবারের সঙ্গে তার আরও বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং ৮১ থেকে ২৬ ছেচল্লিশ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার ২ সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার, ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? ১, ২ হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? ৩ হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সব কিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো ৯ মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৫ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে ৪ আগস্ট ২০২৪ বিএনপিরও মুরুদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 স্টক শো করেছি। ৪ আগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন।
আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শোনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। আমি দেখছি সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দল ক্ষমতায় আসলে তারা মন্ত্রী এমপিও কখনোই হবেন না, তারা কেউ সিএনজি চালক, কেউ বাসের ড্রাইভার, কেউ সবজি বিক্রেতা, কেউ একেবারেই কোনো সাধারণ কর্মকর্তা কোনো অফিসের, তাদের কেউ বলছেন যে গ্যাস নাই, বাড়িতে চুলা জ্বলছে না, রাস্তায় বেরোলে সিএনজি চলছে না, ইলেকট্রিসিটি নাই, তারা বলছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিকজ গ্যাস সরবরাহ নাই, বাজারে জিনিসপত্রের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা কাঁচামরিচ ছাড়াই না হয় রাঁধলাম, একটা লাউ কিনতে যাবেন 120 টাকা সর্বনিম্ন, আমি যেটা দিয়ে বাজার করি আমি সেটা বলছি আপনাকে, 100 টাকার নিচে কোনো সবজি নাই, মাছ মাংস বাদ দিলাম। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন আপনি বলেন আমি আসলে কার সাথে কার তুলনা করব। এবং আমরা যখন একটা কথা বলি তখন তো মানুষ খুব চেষ্টা করে মানে ভুল ধরবার, যে উনি কি ওই দলের পক্ষ হয়ে বলছেন বা উনি কি অন্য কোনো দলের লেজুর বৃত্তি করছেন। সাধারণ মানুষের কথা শোনেন, হ্যাঁ, কারণ আমরা রাজনীতিবিদ, আমরা আমাদের সুবিধা মতো কথা হয়তো অনেক সময় অনেকে বলে, কিন্তু সাধারণ মানুষের যদি আপনি দেখেন তারা বলবে যে আমরা 5ই অগস্ট কি করলাম যে আজকে আমাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বাড়িতে গেলে রান্না নাই কারণ গ্যাস নাই, সিলিন্ডার কিনতে গেলে 1500 টাকার সিলিন্ডার বা 1800 টাকার সিলিন্ডার 2000 টাকার নিচে আপনি পাবেন না, 2200 টাকার নিচে আপনি পাবেন না। কর্মী ছাঁটাই হচ্ছে ফ্যাক্টরিগুলোতে কারণ তারা উৎপাদন করতে পারছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারা কিভাবে উৎপাদন করবে। সো এই যে চতুর্মুখী একটা চাপে মানুষ পড়েছে, সাধারণ মানুষ পড়েছে, তাদের আওয়াজটাও যে কেউ শুনতে পাচ্ছে বলে মনে হয় না। ধরুন গত কয়েকদিন ধরে ভুতুরে বিল, ইলেকট্রিসিটির ভুতুরে বিল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যারা হয়তো 5000 টাকা বিল দিত তাদের 15,000 টাকা বিল আসে। এখন আমি নিউজ দেখলাম ডিপিডিসি বলেছে যদি কেউ এরকম কোনো কথা ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে মানুষ এখন কথা ভুতুরে বিল এসছে এই কথাটাও বলতে পারবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই, 2 মিনিট সময় পাওয়ার জন্য এখনো ছুটোছুটি আপনাকে করতে হয় কিনা, বরাদ্দ সময় আপনি পাচ্ছেন? আমাকে আর বলবেন না যে কি পরিমাণ ছুটোছুটি আমাকে করতে হয়। আমি অন্তত এটুকু আপনাকে নিশ্চিত করি, আমি তো এর আগের সংসদীয় সংরক্ষিত মহিলা আসনে ছিলাম, আমি স্পিকারের কাছে যতবার গেছি উনি আমাকে বলেন নাই যে আপনি সরকার দলীয় হুইপের কাছ থেকে সময় নিয়ে আসেন, আমি আপনাকে সময় দিতে পারবো না, কখনো বলেন নাই। হ্যাঁ, আমি হয়তো 15 মিনিট চেয়েছি, উনি আমাকে 10 মিনিট দিয়েছে, এটা হয়েছে, কিন্তু স্পিকার মহোদয় আমাকে আউটরাইট নো বলে বের করে দেওয়া এটা হয় নাই। এখন এটা হয়। এখন আমার তো কোনো হুইপ নাই, সরকার দলীয় হুইপও তো আমি তার আন্ডারে না, বিরোধী দলের হুইপের আন্ডারেও আমি না, চিফ হুইপ, অল বাই মাইসেলফ। তাহলে আমার সময়টা কে দেবে? দেখুন আমার কাছে মনে হয়েছে যে বিএনপি মানে কখনো ক্ষমতায় যেতে পারবে নিকট ভবিষ্যতে, এটা তারা চিন্তা করতে পারে নাই। সো এটা তাদের পড়ে পাওয়া 14 আনা। আর জামাতে ইসলাম আপনি সেই ভারতের ইতিহাস থেকে দেখেন, এটা ভারত পাকিস্তান সব ইতিহাস ঘেটে দেখেন, 2টার বেশি আসন তারা জীবনে কোনোদিন পায় নাই, 2টা 3টাই। এখন তারা সো এভরিবডি ইজ এনজয়িং দেয়ার পজিশন। বাংলাদেশের মানুষের কি হলো? বাংলাদেশকে এখন মানে কয়েক গুণ বেশি মূল্যে আমেরিকা থেকে কিছু কিনতে হবে কি হবে না, এগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষ কেমন আছে আপনি আমাকে বলেন। এই যে মব 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 মব, এই 2 বছরে মব বন্ধ হয়েছে? আপনি আমাকে বলেন মব কি বন্ধ হয়েছে? এক্স্যাক্টলি 2 বছরের মধ্যে 18 মাস ছিল ইউনূস সরকার যারা মবের জনক, পালনকর্তা, লালনকর্তা, ব্রিডার এবং যারা মবকে মানে হতে দিয়েছে এবং পেট্রন করেছে। এরপরে আসলে বিএনপি সরকার, ওয়্যার ইজ দ্য চেঞ্জ? আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মব জারি রাখতে হবে, নইলে পরে যার যার পিঠের চামড়া থাকবে না। এটা আসলে কোন জায়গা থেকে বলেছেন ধারণা করতে পারেন? আমি জানি না মাহফুজ আলম এটা বলতে পারেন, আমি জানি না। তবে হ্যাঁ 18 মাসের কথা আমি বলি, 18 মাসের
ওই সময়টা ইউনূস সরকারের সময় তাদের তো কোনো দল ছিল না, কিন্তু তাদের ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল। তাদের কোনো ভোট চাওয়ার মতন 300 এমপি হওয়ার মতন পার্টি ছিল না, তা নির্দলীয়, কিন্তু তাদের 5 বছর রান করার ইচ্ছা ছিল। সো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে একটা অরাজকতা তৈরি করা, যেটা তারা করতে চাইছে কিন্তু করতে পারবে না, ভাবছে প্রেশার আসবে, তখন মব লেলিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। আর বিএনপিকে আমার কাছে মনে হয় ননশালেন্ট। ওরা আসলে মানে ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। সো এই যে একটা এটার সাথে অ্যাডজাস্টেড হওয়া, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্টেড হওয়া, মানে ওয়েদার মিনস দ্য পলিটিক্যাল ওয়েদার। হ্যাঁ, দীর্ঘ সময় হতাশার মধ্যে থাকার পর যখন অ্যাব্রাপ্টলি সব বদলায় যায়, আপনি যদি এখন সকাল উঠে দেখেন আপনি বেহেশতে, আপনি তো আসলে বেহেশতের সাথে অ্যাডজাস্ট হতে আপনার টাইম লাগবে অনেক। সো বাংলাদেশের রাজনীতি এমন যেখানে সরকারে যে থাকে সে বেহেশতে থাকে, সে বেহেশতে থাকে। তো সেই কারণে একেবারে টপ থেকে শুরু করে আমাদের ওয়ার্ড নেতা পর্যন্ত এক একজনের মানে এখনো মানে ঘুম থেকেই তারা জাগতে পারে নাই, যে তারা যে মানে কি বলবো, মানে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি, এইটা তাদের বুঝবার বা এটা ধারণ করবার মতন অবস্থাতেই তারা নাই। আপনি তো আসলে লম্বা সময় বিএনপিতে ছিলেন, আপনি একাই বলা চলে সংসদে বিএনপির স্পোক পারসন হিসেবে লম্বা সময় কথা বলে যাচ্ছেন, তার প্রমাণ গণমাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আছে। আপনি যদি বিএনপি থেকে বের না হতেন তখনও কি আপনি এভাবে সরব থাকতেন, এই কথাগুলো বলতেন? হ্যাঁ, বলতাম। এই প্রশ্ন আমি আমার নিজেকে অনেকবার করেছি, এবং আমি এত কনফিডেন্টলি কেন আপনাকে বলছি জানেন? আপনি আমার 18 মাসের ফুটেজ দেখেন, আমি তো তখন বিএনপিতে, মানে ইউনূসের সময়কার ফুটেজ দেখেন, বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি সবচেয়ে সোচ্চার ছিলাম আমি, কারণ ওই সময় তো বিএনপি গভর্নমেন্টে নাই। সো আমি তো গ্যাস সংকটের জন্য বিএনপির সমালোচনা করতে পারবো না, বিদ্যুতের ক্রাইসিসের জন্য বিএনপিকে ধরতে পারবো না। আমি কি বলেছি? বিএনপির চাঁদাবাজি নিয়ে বলেছি, এবং আমি বলেছি যে এটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, আপনাকে ভোটের মাঠে এটার প্রাইস পে করতে হবে। সো এরপরে বিএনপি আমাকে শোকজ করেছে, খুবই মানে গোপনীয়ভাবে শোকজ হয়েছে। মোবাইলে আমাকে চিঠির একটা ছবি পাঠিয়ে বলা হয়েছে জবাব দিতে, ওইটাও আমি গোপন রাখি নাই। 72 ঘন্টার মধ্যে আমাকে টাইম দিয়েছে, আমি তার বহু আগেই 300 পাতার এক বই জমা দিয়ে এসেছি বিএনপির কার্যালয়ে। সো আমার সাথে বিএনপির ট্যাসেল তো ছিল, এবং বিএনপি যখন ইভেন আমাকে তখন প্রায় টকশোতে প্রশ্ন করতে, আপনাকে নমিনেশন না দিলে আপনি কি করবেন, আমি তখনও টকশোতে বলেছি না দিলে আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করব। এগুলো কিন্তু একটা দলে থেকে সাধারণত কেউ বলে না, বলে পায়ে ধরবো, কাঁদবো, কাফনের কাপড় পরবো, অনেক নাকা উত্তর দেয়। আমি এগুলো করিনি, আমি কিন্তু স্ট্রেট বলেছি আমি ইলেকশন করবো, আমি একটা ভোট পেলে একটা ভোট পাবো, আমি ইলেকশন করবো। কারণ আমি তো আমার কনস্টিটিউয়েন্সিতে 10 বছর পরিশ্রম করেছি। এক একজন যখন আওয়ামী লীগের সঙ্গে লোকাল লেভেলে হাত মিলিয়ে চলেছে, ব্যবসা করেছে, নিজেদের দোকানপাট ব্যবসা সব বজায় রেখে চলেছে, আমি তো তখন আমার প্রফেশন বিসর্জন দিয়ে আমি কাজ করেছি। সো মানুষ, আমি দেখতে চাই মানুষ মনে রাখে কিনা, মানুষ মনে রেখেছে। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যে সম্পর্ক, সেই সম্পর্কের হিসাব সাধারণ মানুষ করে সব সময়। আমি অন্তত এখন পর্যন্ত তাই দেখেছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা কথা বলতে চাই তরুণ রাজনৈতিক দল এনসিপির পুরো বিষয়ে। এখন আসলে কথার এক ধরনের রাজনীতি আমরা চলছি, পুরো রাজনীতির মাঠ উত্তপ্ত, কারা বড় কারা ছোট, কি শালীন কি অশালীন। রাজনীতিতে বক্তৃতা, কথার এগুলোর শালীনতা আদৌ কিছু আছে কিনা? আমি 24-এর আগে বা 5ই অগস্টের আগে যখন দেয়াল লিখনগুলো দেখেছি, বলতে বাধা নেই, মুগ্ধ হয়েছি। যে একটা খুব চমৎকার লাইন ছিল নজরুলের, যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলায়ও না, শেষমেশ কি তোমরা রাধাচূড়াকে কি জানি একটা সেলিম চূড়া না এরকম একটা কিছু ডাকবা, ফাতেমা চূড়া ডাকবা। এত সুন্দর কথাটা। আর যখন 5ই অগস্ট হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, তারপর আমরা রাজনীতির মিছিলে যে ভাষা দেখলাম, কারো বাড়ির সামনে প্রতিবাদ করবার নামে মব করে তখন যেই ভাষা শুনলাম, এবং রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো ব্যক্তিকে করা হয়েছে, যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য। এই ভাষা রাজনীতি আপনি সরিয়ে রাখেন, আপনি কি এই ভাষা কোনো নাটকের সংলাপ হিসেবে দিতে পারবেন? মানে এমন একটি নাটক, যে নাটকটি গণমাধ্যমে প্রচারিত হবে এবং সেখানে পরিবার সহ সবাই দেখবে নাটকটি।
আমি বললাম না যে মানুষের আওয়াজ শোনা কিন্তু এখন খুব কঠিন কিছু না। আপনি ফেসবুকে গেলে মানুষের আওয়াজ পাবেন। সাধারণ মানুষ বলছে যে, ধরেন একজন সিএনজি ড্রাইভার বলছে, আমি রাত 2টা-3টার সময় ট্রিপ মেরে বাসায় ফিরতাম, কোনোদিন ভয় লাগে নাই। এখন তো যাত্রী পাই না সন্ধ্যার পরে, কেউ তো বেরোতে চায় না। কোথায় ছিনতাই হবে, কোথায় একটা অপহরণ হবে, কোথায় তার নারী সদস্যের উপরে একটা লাঞ্ছনার ঘটনা ঘটবে। সো মানুষের মধ্যে এই যে ভীতি কিন্তু খুব ভয়াবহ। ভীতি এমন জিনিস যে যেটা অ্যাকচুয়ালি হবে কি হবে না তার চেয়ে ভীতিটা বড় হয়ে দাঁড়ায়। সো মানুষ খুব প্রয়োজন না হলে বের হয় না। আপনি লক্ষ্য করবেন, আমি কিন্তু গত 15 বছর রাত 12টা-1টা পর্যন্ত টকশো করেছি। তখন আমার কথাগুলো যাদের খুব মিষ্টি লাগতো তারা কিন্তু এখন পাওয়ারে কিংবা অপোজিশনে, অর্থাৎ দে আর দি পাওয়ার পার্সন নাও। আমাকে কোথাও টকশোতে দেখেন আপনারা? কারণ আমি 7টার পরে চেষ্টা করি বাসায় থাকার। আপনি কি অনিরাপদ অনুভব আমি করেন? অনিরাপদ বোধ করি। রাত 12টার সময় চ্যানেলের গাড়িতে আমি ফাঁকা রাস্তায় ফিরবো, আমি অনিরাপদ বোধ করি। হ্যাঁ, এটা আমি বলেছিলাম ইউনূসের সময়, তখন অনেক ট্রোল হয়েছিল আমাকে নিয়ে। আল্লাহ তার জবাব এই দেশের মানুষ যারা ট্রোল করেছিল তাদেরকে দিয়েছে। একটার পর একটা ঘটনা যখন ঘটতে শুরু করলো, এটার জবাব মানুষ পেয়ে গেছে। কিন্তু একজন রিক্সা চালক বা একজন সিএনজি ড্রাইভার, সে কিন্তু কারো অধীনস্থ না। সে কিন্তু মসনদের পাশেও যায় না, মসনদের লোকজনের সাথে তার ওঠা বসাও নাই। সে স্বাধীন মানুষ, দরিদ্র হতে পারে কিন্তু সে স্বাধীন। সে যখন বলে যে আমরা কি চেয়েছি আর কি পেলাম, আমরা তো আগে বেটার ছিলাম, এটা আমি বললে অনেক রকম কথা বেরোবে। ও রুমিন বোধহয় আওয়ামী লীগের সঙ্গে, রুমিন বোধহয় আওয়ামী লীগের সাথে যোগ দেবে। না রে ভাই, না, আমার মতন এত শক্ত ক্রিটিক আওয়ামী লীগের বাংলাদেশে কেউ ছিল না। আমি খুব বিনীতভাবে মনে করি দিই, যুক্তি, তর্ক, তথ্য দিয়ে, একেবারে পরিসংখ্যান দিয়ে টকশোতে কথা বলা, এটা আমার স্টাইল, এটা আমি শুরু করেছিলাম। এভাবে কেউ এরকম খাতা নিয়ে এসে বসে টকশো কখনো করে না। এটা নিয়ে বহু হাসাহাসি হয়েছে শুরুর দিকে, 13-14 সালে বহু হাসাহাসি হয়েছে, উনি খাতা বই নিয়ে এসে টকশো করে। হ্যাঁ, আমি খাতা বই নিয়ে এসে টকশো করেছিলাম এবং আমি একেবারে তথ্য বেসড কথা বলতাম, যে কারণে আমাকে আক্রমণ করার সুযোগটা কম ছিল, মানে উপায় ছিল না আর কি। তো সেই আওয়ামী লীগের সাথে আমাকে ট্যাগ ইন করার কোনো অর্থ নাই। কিন্তু আমি যা ফিল করি, আমি দেখি ওই সিএনজি ওয়ালাটাও একই রকম ফিল করে। আর আমি বললে আপনি ট্যাগ দিবেন, কিন্তু সিএনজি ওয়ালাকে আপনি কি ট্যাগ দিবেন? সে তো মসনদে কোনোদিন ছিল না, মসনদে কোনোদিন যাবেও না। তো ওই মানুষটার কথাকে তো আপনার ভ্যালু করতে হবে। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, মানে তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন? দেখুন, আমি ভবিষ্যতের ব্যাপারে একেবারেই আল্লাহর উপর নির্ভরশীল। কারণ আমি দেখেছি জীবনে, আমার এই মধ্য জীবনে এসে আমি দেখেছি, জীবনে যা হওয়ার কথা আপনি কখনো চিন্তাও করবেন না, আপনি সেটা হবেন, সেটাই ঘটবে আপনার জীবনে। আর যেটা আপনি মনে করবেন শতভাগ নিশ্চিত, দেখবেন হাতের ভাগ দিয়ে নাই হয়ে গেছে। সো ভবিষ্যৎ আল্লাহর হাতে। তো আপনি যেই রাজনীতিটা করছেন এখন, আসলে বলা হচ্ছে সরকার দলের ছাড়া বাকি যেই সংসদ সদস্য, তারা আসলে বরাদ্দ, সরকারি বরাদ্দ এরকমভাবে পাচ্ছেন না। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আপনার এলাকাতে, সেগুলো তাহলে কিভাবে পূরণ করবেন? কেমন পাচ্ছেন বরাদ্দ, সে বিষয়টা যদি একটু বলতেন। বরাদ্দ কম পাচ্ছি, বরাদ্দ প্রায় পাচ্ছি না। এবং ওই মন্ত্রণালয়ে ঘুরে মন্ত্রীদের হাতে পায়ে ধরে বোধহয় কিছু কাজটা জানা যায়, সেগুলোও আসলে করছি না। হাতে পায়ে ধরা তো আর সম্ভব না, গিয়ে হয়তো বলতে পারি, বললে কতটুকু শুনবে মন্ত্রীরা আমি তাও জানি না। আর এসব কারা মন্ত্রী হয়েছে দেখে কোনোদিন 15 বছরে দেখিও নাই। সো এদের সাথে যে আমার ম্যাক্সিমামের সাথে, সরি নট যে কাউকেই মন্ত্রীদের দেখি নাই, বাট ম্যাক্সিমাম মন্ত্রীকে আমি জীবনে দেখি নাই। সো এদের সাথে আবার পরিচিত হয়ে গিয়ে কথা বলাটা লিটল ডিফিকাল্ট ফর মি। সো যাদেরকে কথা দিয়েছেন এলাকাতে, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে রাখবেন? তাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে অনেক সময় বৃহত্তর স্বার্থের দিকেও তাকাতে হয়। আমি যদি সাধারণ মানুষের কথা না বলি, পার্লামেন্টের একটা মানুষ আপনি পাবেন না, কেউ বলছে না। মানে আমি চুপ থেকে দেখেছি যে কেউ বলে কিনা, না কেউ বলছে না। হ্যাঁ, সো আমাকে বলতে হবে, এতে সরকারি বরাদ্দ আসুক বা না আসুক। আর মানুষের হাতে সব হিসাব থাকে, মানুষ দিন শেষে হিসাব করে ফেলে। কারণ কিছু না দিয়েও তো আমাকে কিছু দিতেই হবে। একজন চোর এমপি কতটুকু কাজ করে, আর আমি তো আমার পুরোটা দিয়ে কাজ করছি। সো কিছু না হলেও তো কিছু হয়। মানুষ কিন্তু, আমার দেশের মানুষ অল্পতে তুষ্ট এবং তারা বুঝতে পারে যে আমার চেষ্টা আছে কিনা।